ওয়েলকাম টু আয়ন লিগ্যাল শো। আজকের শোতে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কিছু বিষয় আলোচনা করব। আর আমার সাথে আলোচনা করতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের কমিউনিটির অত্যন্ত প্রিয় এবং অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব, সলিসিটর মোহাম্মদ খালিদ নূর। এবং আপনাদের সাথে আছি আমি সলিসিটর ফারজানা। আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, দর্শক আপনারা চাইলে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারেন। এবং আমরা সবসময় একটি ডিসক্লেমার দিয়ে থাকি, এই অনুষ্ঠানে আমরা যা কিছু আলোচনা করি সেটি শুধুমাত্র একটি গাইডেন্স। আপনার যদি স্পেসিফিক কোনো ইস্যুস থাকে আপনি অবশ্যই কোনো কোয়ালিফাইড সলিসিটরের সাথে কথা বলে পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। দর্শক, আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। আজকে আমরা আলোচনা করব ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে, এবং যদি আমাদের সময় থাকে তাহলে আমরা একটুখানি ডিভোর্স এবং চাইল্ড কন্ট্যাক্ট নিয়ে আলোচনা করবো, যেটি আমরা আগেও করেছিলাম। বাট আজকে আমরা মেইনলি ফোকাস করব ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে। আমি জানি যে আমাদের কমিউনিটিতে ডোমেস্টিক ভায়োলেন্স বিষয়টিকে অনেকেই চেপে রাখেন, ওনারা বলতে চান না বিভিন্ন কারণে। তো সেই বিষয়ে আসলে ডোমেস্টিক ভায়োলেন্সের ভিকটিমদের জন্য কী কী প্রোটেকশন আছে ইউকের লয়ের আন্ডারে আমরা সেগুলো জানবো, এবং ইমিডিয়েট কী হেল্প আমরা পেতে পারি কেউ যদি এই ধরনের কোনো সিচুয়েশনে পড়েন, বা এই ধরনের সিচুয়েশনে পড়ার আগে তারা কী ধরনের প্রোটেকশন নিয়ে রাখতে পারেন সেই সব বিষয় নিয়ে কথা বলবেন আমাদের আজকের অতিথি সলিসিটর মোহাম্মদ খালিদ নূর। ভাইয়া, আপনাকে ওয়েলকাম আমার শোতে। থ্যাংক ইউ, এসছেন। থ্যাংক ইউ আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আজকেই প্রথম আইওন টিভিতে আমার আসা, ভালো লাগলো এসে, এবং যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে আশা করি আমরা কিছু কথা বলতে পারবো, এর মাধ্যমে আশা করি শুরু হলো। আমরা আজকে ওই যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলবো বলেছি দর্শকদেরকে। আপনার তো এই বিষয়ে এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স, আমাদের সাথে প্লিজ শেয়ার করবেন। আপনার যে কাজ করতে যে আসলে যে ধরনের ক্লায়েন্টগুলো আপনারা পান, কী ধরনের প্রবলেম নিয়ে ওরা আপনাদের কাছে দ্বারস্থ হন, বা যখন ওরা দ্বারস্থ হন বোঝা যায় যে অনেক সময় অনেকটা লেট হয়ে যায়, তো আগে থেকে কী ধরনের প্রোটেকশন আসলে দেয়া যায় যদি কিছু বলতেন। জি, থ্যাংক ইউ। আসলে যে বিষয়টা আপনি কথা বলতে চাচ্ছেন আসলে অনেকটা ভেরি সেন্সিটিভ আপনি বলছেন ভূমিকাতে, এবং আমরা যে সমাজে বাস করি, আমরা যেখানে আছি, যারা ফ্যামিলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা ফ্যামিলির মধ্যে আছি, এখনও বলা যায় যে আমার বাংলাদেশি কমিউনিটি এখনও ফ্যামিলি ওরিয়েন্টেড কমিউনিটি রয়ে গেছে। এখানে জয়েন্ট ফ্যামিলি আছে, বাবা মা থাকেন, ছোট্ট গড় থাকে, এবং প্রত্যেকেরই নিজস্ব চাওয়া এবং পাওয়া থাকে, প্রত্যেকের অভিমত থাকে। যেহেতু আমাদের কমিউনিটি ডেভেলপ করতেছে, অ্যাডভান্স করতেছে, আমাদের কিছু কালচারাল গ্যাপ আছে। কেউ বাংলাদেশ থেকে বড় হয়ে আসছেন, এখানে কেউ বড় হচ্ছেন, একটা ফ্যামিলি থেকে বিয়ে হয়ে আসলো একটা মেয়ে, হ্যাঁ, এবং আরেকটা ফ্যামিলি থেকে অন্য একটা মেয়ে বিয়ে হয়ে আসলো। স্বাভাবিক কারণে ছোটো পরিবেশ, কালচারাল গ্যাপ এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপের কারণে অনেক সময় একটা পরিবেশ ক্রিয়েট হতে পারে, যেটা নর্মাল সমাজের মধ্যে হয়, পরিবেশ হয়, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে হয়, বাবা মা ছেলেমেয়ের মধ্যে হয়, কথা কাটাকাটি হয়, একটু ডিসএগ্রিমেন্ট হয়। এগুলো কিন্তু আসলে মানে ডোমেস্টিক ভায়োলেন্স পর্যায়ে পড়ে না। এগুলো হচ্ছে জেনারেল একটা বিষয়। ডোমেস্টিক ভায়োলেন্স কখন এটাকে আপনি কনসিডার করবেন ডোমেস্টিক ভায়োলেন্সে, এটা আপনি যে কোনো বিষয়টা ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে যদি পারপাস থাকে, রেগুলার থাকে, রিকারেন্ট থাকে। মনে করেন ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাবিউসের একটা অ্যাক্ট যেটা আছে আপনি জানেন 2021, সেখানে বলেছে অ্যাবিউসিভ বিহেভিয়ার হতে হবে, এবং এটা কীরকম হতে পারে, ফিজিক্যাল বা সেক্সুয়াল হতে পারে, আপনার ভায়োলেন্ট থ্রেটেনিং বিহেভিয়ার হতে পারে, কন্ট্রোলিং বা কোয়ারসিভ, এই সবগুলো কিন্তু লিগাল টার্মিনোলজি। এবং ইকোনমিক অ্যাবিউস, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, ইমোশনাল হবে। এরকম যে একটা বিষয় হয় যেটা কি, যে আপনি একজন লোককে টার্গেট করতেছেন, টার্গেট করে তাকে টন্টিং করতেছেন, রেগুলার হ্যারাস করতেছেন, বুলিং করতেছেন, একটা পর্যায়ে চলে গেছে যে ব্যক্তির পক্ষে সেটা টলারেন্স করা সম্ভব হচ্ছে না। এটাকে কিন্তু আলটিমেটলি লিগ্যাল পরিভাষায় ডোমেস্টিক ভায়োলেন্স বা ডোমেস্টিক অ্যাবিউস বলা যায়। আচ্ছা, তার মানে শুধুমাত্র শারীরিক নির্যাতন না, এটা ওয়াইড, কারণ এটা ভেরি ওয়াইড ডেফিনেশন। এটা শুধুমাত্র কোনো একটা জেন্ডার এটা না, এটা পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে। এটা আমাদের সমাজের পারসেপশন হলো যে ডোমেস্টিক অ্যাবিউসের শিকার সম্ভবত শুধুমাত্র মহিলারাই, কিন্তু আসলে ঠিক না, এর উল্টাটাও আছে। আমাদের প্র্যাকটিক্যাল যে এক্সাম্পল পাই উল্টাটাও আছে, এবং ডেফিনেশনটা কিন্তু ভেরি ওয়াইড। এখানে বলা হচ্ছে যেটা কি, যে ডোমেস্টিক অ্যাবিউস 2021 বলা হচ্ছে যে ফিজিক্যাল এবং সেক্সুয়াল অ্যাবিউস, ভায়োলেন্ট থ্রেটেনিং বিহেভিয়ার, কন্ট্রোলিং কোয়ারশন বিহেভিয়ার, ইকোনমিক অ্যাবিউস, সাইকোলজিক্যাল, ইমোশনাল, আদার অ্যাবিউস। সো দিস আদার অ্যাবিউস মিন ওয়াইড থিং, যেগুলো এখানে লেখা নাই, যেগুলা বলা যাচ্ছে যেটা কি, যে বিকজ অফ ইজ নেচার অফ দিস অ্যাক্ট ইজ টার্ন টু বিকাম এ ডোমেস্টিক অ্যাবিউস। এখন আপনি বলছেন যে কী কী মেজার আলটিমেটলি বা প্রোটেকশন আছে। অনেক ধরনের প্রোটেকশন আছে, যেটা ইমিডিয়েট প্রোটেকশন, একটা হলো ইমার্জেন্সি প্রোটেকশন, এটা হলো কন্টিনিউয়াস বেসিসে প্রোটেকশনের জন্য লং টার্ম প্রোটেকশন। সেক্ষেত্রে একটা ইমিডিয়েট প্রোটেকশনের বিষয়টা বলা হচ্ছে যেটা কি, ক্রাইম এবং সিকিউরিটি অ্যাক্ট
2010-এর সেকশন আপনার 24 এবং 33-র মধ্যে এটা বলা হচ্ছে। এটা বিষয়টা হচ্ছে মনে করেন আপনার বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি পর্যায়ে একটা বিষয়টা ভায়োলেন্ট হয়ে গেল। এক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষ থেকে পুলিশকে কল করা হলো। এখন পুলিশ কল করার পরে পুলিশের পক্ষ থেকে মনে হলো যেটা কি তার রিজনেবল গ্রাউন্ড হলো, বিলিভ হলো যেটা কি যে সাম সর্ট অফ ডোমেস্টিক ভায়োলেন্স হ্যাপেন, এবং ওই যার পক্ষ থেকে কল করা হয় তার প্রোটেকশন দরকার বা নেসেসারি দরকার এবং ওই মুহূর্তে দরকার, যেটা ইমার্জেন্সি বেসিস দরকার। সেক্ষেত্রে চাইলে পুলিশ অফিসার একজন সুপারিনটেন্ডেন্ট পর্যায়ে সে একটা ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন নোটিশটা ইস্যু করতে পারে। আচ্ছা, ডোমেস্টিক ভায়োলেন্স নোটিশ ইস্যু করার পরে তাকে বলতে পারে বিভিন্ন কন্ডিশন দিয়ে যে আপনি এখানে আসবেন না, আপনি এগুলা খোঁজ করবেন না, আপনি এখানে আসবেন না, দূরে থাকবেন বা এই বিল্ডিংয়ের আশপাশে আসবেন, এটা জিওগ্রাফি দিতে পারে। কিন্তু এটা কিন্তু এখানেই শেষ না। যদি কোনো পুলিশ অফিসারের পক্ষ থেকে, আমরা ইদানিং প্রায় দেখি এখন যে ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন নোটিশ ইস্যু করার পরে আপনার এই ক্রাইম এবং সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে পুলিশের দায়িত্ব হলো উইদিন 48 আওয়ারের মধ্যে এটা ম্যাজিস্ট্রেট কোর্টে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করা কোর্টে, পুলিশের পক্ষ থেকে বা পুলিশকে মনোনীত লয়ার বা এজেন্সি যেগুলো থাকবে সেটার পক্ষ থেকে করতে পারে। দায়িত্বটা কিন্তু হলো পুলিশের এবং পুলিশের পক্ষ থেকে। এবং এই অর্ডারটা কিন্তু আলটিমেটলি দেখা যায় যে ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়ার পরে এবং এটাকে নোটিফিকেশন দিতে হবে যাকে পারপিট্রেটর করবে, যে ভায়োলেন্সের শিকার এবং যে ভায়োলেন্ট করতেছেন, যে পারপিট্রেটর বলতে পারি। এরপরে কোর্ট ডিসাইড করবে যেটা কি যে রিজনেবল কোনো গ্রাউন্ড আছে কিনা এবং প্রোটেকশন দরকার কিনা। যদি প্রোটেকশন দরকার মনে করে কোর্টে রিজনেবল গ্রাউন্ড আছে, এভিডেন্সগুলো উপাত্তগুলো সাবমিট করা হয়েছে, সেক্ষেত্রে কোর্ট ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন অর্ডার গ্রান্ট করতে পারে। এবং অর্ডারটা আলটিমেটলি এটা খুব লং টার্ম না, নর্মালি ধরে নেওয়া হয় 14 ডেজ থেকে ম্যাক্সিমাম 28 ডেজ। এটা হচ্ছে ইমিডিয়েট এফেক্টের জন্য। তবে একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো যে ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন অর্ডার যেটা করতে গ্রান্ট করা হবে এটা ব্রিচ করলে ক্রিমিনাল অফেন্স হবে। ওকে, সেক্ষেত্রে কোর্ট চাইলে সেক্ষেত্রে আপনার ওই প্রসিডিউর নিতে পারে। পাশাপাশি আলটিমেটলি এটা সিভিল প্রসিজারও হতে পারে। তবে ডিপেন্ড করবে কতটুকু গ্রেভিটি অফ দ্য অফেন্স। মনে করেন আপনাকে একজনকে ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন নোটিস এরপরে ডোমেস্টিক ভায়োলেন্স অর্ডার দেওয়া হলো, কিন্তু আপনার কিছু ব্যক্তিগত মানে ব্যবহারের যোগ্য জিনিসপত্র আপনার ঘরে রয়ে গেছে। আপনার পাসপোর্ট হতে পারে, আপনার মানে আপনার নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় হতে পারে, আপনার অর্থ সম্পদ হতে পারে, আপনার অন্য কিছু থাকতে পারে, মেডিসিন থাকতে পারে। সেক্ষেত্রে আপনি যদি কোর্টের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে নোটিফিকেশন দেওয়া হয় যে আপনি যাইতে পারবেন না প্রপার্টিতে, তারপর আপনি পুলিশের অনুমতি নিয়ে পুলিশের সাথে যোগাযোগ করে আপনি ঘরে যাইতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্রিচ হবে না। সেক্ষেত্রে পুলিশের সাথে আগে যোগাযোগ অ্যাডভান্স নোটিফিকেশন থাকতে হবে। যদি অ্যাডভান্স না করেন আপনি, তাহলে কিন্তু যেটা হবে যেটা কি ধরে নেওয়া যায় আপনি ইন্টারন্যাশনালি গেছেন, তবে আপনি জাস্টিফাই করতে পারেন যে বিকজ আমার যোগাযোগ করার সুযোগ ছিল না, বাট আই নিড টু গো দেয়ার, বাট দেয়ার ইজ নো ভায়োলেন্স এট অল। ওকে, সেক্ষেত্রে আলটিমেটলি সেটা ব্রিচ হবে না, বাট ভেরি সিরিয়াস একটা কনসিকুয়েন্স হতে পারে যদি আপনি কনসিডার না করেন। আচ্ছা, তখন এই যে চাওয়া মাত্র এই যে যদি কেউ চায় যে তার পার্সোনাল বিলঙ্গিংস গুলো সে কালেক্ট করবে পুলিশের কাছে যখন যাবে, তখন পুলিশ কতক্ষণ সময় নেয় এই জিনিসটা? এটা অনেক সময় প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট। রিসেন্টলি আমি দেখলাম যেটা কি যে একটা এরকম ডোমেস্টিক ভায়োলেন্স সিচুয়েশন হয়েছে, ওয়াইফের পক্ষ থেকে হাজব্যান্ডকে মানে অ্যাবিউজ বলে কল করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে আসছে, ভদ্রলোককে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেক্ষেত্রে তার ব্যক্তিগত পাসপোর্ট বিলঙ্গিং সবগুলো রয়ে গেছে। পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এক এজেন্সি থেকে আরেক এজেন্সি, এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট, করতে করতে প্রায় 3 দিনের মতো চলে গেছে। এরপরে অবশ্য 3 দিনের পরে পুলিশ তাদের পক্ষ থেকে পুলিশ গিয়েই আলটিমেটলি অ্যারেঞ্জ করে তাদের সাথে আলটিমেটলি তার ব্যক্তিগত বিলংসটা নিয়ে আসছে। সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে আপনার 1-1 সার্ভিস আছে। এখন একটা থানা অ্যারেস্ট করে, একটা পুলিশ স্টেশন অ্যারেস্ট করলো, এক্ষেত্রে দেখা যাবে যে আপনি যে স্টেশন থেকে অ্যারেস্ট করতে হবে এখানে ফিজিক্যাল কোনো পুলিশ স্টেশন নাই। সেক্ষেত্রে আপনাকে টেলিফোন করতে হবে, ইমেল করতে হবে। যদি একজন লে পার্সন হয় তার পক্ষে কিন্তু এটা কন্টিনিউ করা ডিফিকাল্ট। বাস্তবতা হলো যেটা কি যে এই সিচুয়েশনটা আসলে খুব এখন ইজি না, ভেরি কমপ্লিকেটেড হয়ে গেছে। তবে যেহেতু করোনা ঘটতেছে আমাদের সমাজে এবং আমাদের অ্যাডভাইস থাকবে সকলে, আমরা লয়ারের দায়িত্ব কিন্তু আমরা সবাই আমরা ওয়েট করি ক্লায়েন্ট আসুক, আমরা চাই যাতে হোক না। আমরা যখন আলটিমেটলি আমরা হেল্প করতে চাই, যখন যে আপনার উপায় না থাকে, আপনার আলটিমেটলি ভিকটিম হয়ে গেছেন, ঘটনা ঘটে গেছে। আর আমরা সকলকে এই সব জায়গায় আমি যে ব্যক্তিগত বলে থাকি যেটা যে বিষয়গুলো আপনাদের সকলেরই খেয়াল রাখা দরকার। কারণ কোনো অবস্থায় ডোমেস্টিক ভায়োলেন্স যে অবস্থায় আছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় টলারেন্ট করবেন। যখন টলারেন্ট করা সম্ভব না তখন আপনি লিগ্যাল আশ্রয় নেন। আপনি মনে করেন ইনস্ট্যান্টলি কিছু ঘটনা ঘটছে, কিন্তু আপনি রিগ্রেট করতে হতে পারে এক পর্যায়ে যদি আপনি মনে করেন ইনস্ট্যান্টলি কল করলেন পুলিশকে,
আপনি হয়তো পুলিশকে কল করছেন, আপনি পরে বলতে পারেন যে না আমি আলটিমেটলি চাই না এটা প্রসেস করতে, কিন্তু পুলিশ যখন ইনভলভ হয়ে যায়, পুলিশ যদি মনে করে যেটা কি যে এখানে এটা অফেন্স হয়েছে এবং আপনাকে প্রসিকিউট করে অথচ পাবলিক ইন্টারেস্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি হাজব্যান্ড বা ওয়াইফ যেই পুলিশকে কল করেন, আপনি না চাইলেও কিন্তু দায়িত্ব হয়ে যায় সিপিএসের তার পার্সু করা লিগ্যাল যেগুলো এভিনিউগুলো আছে। কারণ কোর্টের পুলিশের দায়িত্ব হলো যে পাবলিক ইন্টারেস্টটা যদি ডিমান্ড করে তাকে প্রসিকিউট করা, সেক্ষেত্রে পার্টি না চাইলেও কিন্তু পুলিশ সেটা পার্সু করতে পারে, সিপিএস পার্সু করতে পারে পাবলিক ইন্টারেস্ট গ্রাউন্ডে। এই জন্য আমরা দেখি যেটা অনেকে দেখা যায় ফোন করেন, এরপরে আসেন না ঠিক আছে আমাদের মধ্যে একটু ডিসএগ্রিমেন্ট হয়ে গেছিল, আমরা ফোন করছি, এখন আমরা উইথড্র করতে চাই। আপনি লিখতে পারবেন পুলিশকে, আপনি সিপিএসকে লিখতে পারবেন, নো ডাউট লেখা যায়, লেখার সুযোগ আছে এবং সিপিএস অনেক সময় কনসিডার করেন এবং কোর্টে যাওয়ার পরেও আলটিমেটলি বলতে পারেন যে আমি আলটিমেটলি এভিডেন্স দিব না, সেটা অন্য বিষয়। কিন্তু এটা অনেক সময় দেখা যায় যে এই ছোটোখাটো ভুল বুঝাবুঝির কারণে, ইনস্ট্যান্টলি থিঙ্কের কারণে এটা অনেক সময় রিগ্রেট করতে এবং আলটিমেটলি এটাই কারণ হয়ে যায় ভবিষ্যতে ফ্যামিলি ভাঙ্গার। একদমই তাই। আমরা দেখেছি এরকম অনেক ক্লায়েন্ট আছে যে শুধুমাত্র এই ধরনের সিচুয়েশনের কারণে তাদের একদম ফ্যামিলি লাইফ মানে ভেঙে গেল, একেবারে ভেঙে গেছে। এই জন্য আমাদের মধ্যে টলারেন্সটা থাকা দরকার। তবে এখানে একবারে বাধ্য হয়ে করতে হয় যে আপনার সহ্য করা যাচ্ছে না, এই বিকাম এ প্যাটার্ন। আপনার সেফটি, আপনার বাচ্চাদের সেফটি, আপনাদের ফ্যামিলির ওয়েলবিং, ভবিষ্যতের স্বার্থে এটা আপনার লিগ্যাল এভিনিউ শেয়ার মানে আশ্রয় নেওয়াটা আপনার সকলের দায়িত্ব। একটা কল আছে। জি আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার প্রশ্নটি বলুন। আমি আমি জিজ্ঞেস পারবো না। জি বলেন। আমার মেয়ের বয়স 17। এখন আমরা চাই ব্রিটিশ পাসপোর্ট জমা দেওয়া লাগে আমার মেয়ের। আগে আমরা বাংলাদেশ থেকে আইছি 2019। আমার মেয়ের B1 এবং লাইফ ইন দা ইউকে সেটা দেওয়া লাগবে না এক্সামটা। আমরা তো ডোমেস্টিক ভায়োলেন্স ছিলাম, আজকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আপনারা যদি ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কোনো কোশ্চেন থাকে আমাদের কাছে করতে পারেন। বাট আনসার ওনাকে দিয়ে দেয়। আপনার যেহেতু মেয়ে এখনো অ্যাডাল্ট হয় নাই, আপনার হয়তো যেটা বললেন বয়স লিমিট, সেক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজ লাগবে না, কারণ যেহেতু আন্ডার এজ আছে, এখনো চিলড্রেন রয়ে গেছে। বড় হয়ে গেলে 18 হয়ে গেলে অ্যাপ্লিকেশন থাকা অবস্থায় তারা আপনাকে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট চাইবে। দিয়ে অ্যাপ্লিকেশন প্রসেসটা আপনার ওই সময় কন্টিনিউ থাকে হোম অফিসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ডোমেস্টিক ভায়োলেন্সে, যে অনেক সময় যদি রিগ্রেট করে পরে সেটা উইথড্র করতে চাইলে একটা প্রসেসের মাধ্যমে করতে হবে এবং অনেক সময় মানে এটা মানে অনেক সময় সিপিএস এর পক্ষ থেকে বলতে পারে ঠিক আছে দেয়ার ইজ লটস অফ এভিডেন্স। মনে করেন আপনাকে একজন গড়ে একটা ছোটোখাটো ইনসিডেন্ট হয়েছে, এক্ষেত্রে ফিজিক্যাল হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো আপনার হতে পারে কোনো কিছু হাত থেকে ছুড়ে দিছে বা নিজের হাত দিয়ে একজনকে আঘাত করছে, সেক্ষেত্রে একটা ব্লিডিং হলো। আপনি সাথে সাথে এটা একটা মানে মোবাইল দিয়ে মানে ছবি তুলে রাখলেন এবং দেখা যাচ্ছে যে এটাকে আঘাত করা হচ্ছে এবং আপনি ওই সাথে সাথে ইনস্ট্যান্টলি পুলিশকে দেখাইলেন, এটা পুলিশ আলটিমেট একটা এভিডেন্সটা নিয়ে গেল। এটা কিন্তু আলটিমেটলি আপনি পুলিশের কাছে চলে গেলে কিন্তু পুলিশের পক্ষে ডিলিট করতে পারবেন না, কিন্তু আপনিও তো ডিলিট করতে ফোন থেকে, কিন্তু এটা এভিডেন্স হয়ে গেল। তাহলে এটা আলটিমেটলি চিন্তা করবে পুলিশের পক্ষ থেকে যে আসলে কতটুকু সিরিয়াস, কতটুকু গ্রেভিটি। এখানে পাবলিক ইন্টারেস্ট ডিমান্ড করে কিনা থাকে বিষয়টাকে, ওই বেসটাকে সামনে নিয়ে তাকে প্রসিকিউট করা। যদি দেখা যায় যে না ঠিক আছে দেয়ার ইজ এ বোথ পার্টিজ সাম সর্ট অফ ইস্যুস, দ্যাট ইজ এ ওয়ান অফ ইনসিডেন্ট, নাথিং দেয়ার, এবং আলটিমেট মিটিগেশন দেওয়া যায়। অনেক সময় কোর্টে মিটিগেশন দেওয়ার সুযোগ আছে এক পর্যায়েও, এবং কোর্টে যাওয়ার পরেও আলটিমেটলি অন্য পক্ষের প্রতিটা বললাম একটু আগে যে বলতে পারে যে আমি সাক্ষী দিব না, আমি এভিডেন্স দিব না, সেক্ষেত্রে বলতে পারে। এবং সাক্ষী না দিলে তো কোর্টের পক্ষ থেকে কারোর দায়িত্ব নয় যেটা কি পুশ করা যায় আমাকে সাক্ষী দিতে হবে। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় যে এমন কোনো ওভারওয়েলিং এভিডেন্স আছে, সেক্ষেত্রে কোর্ট কনসিডার করতে পারে, সিপিএস এর বিষয়টা কনসিডার করতে পারে। আচ্ছা, তখন এভিডেন্স না দিলেও পরবর্তীতে যে আগের যে এভিডেন্স যেগুলো দেওয়া আছে সেগুলো বলতে পারে সিপিএস দেয়ার ইজ এ রিজনেবলি এনাফ ডকুমেন্টারি এভিডেন্স টু প্রসিকিউট সামবডি অন দ্য গ্রাউন্ড অফ পাবলিক ইন্টারেস্ট। আচ্ছা, ভেরি সিরিয়াস বিষয়, তাই না? এটা এক্ষেত্রে একটা কথা আপনি বলছিলেন যে ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন নোটিশ শুরুতে যে দেওয়াটা হয়, সেই নোটিশে কি মানে এটা কভার করে যে ওই ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা থেকে থাকে, বাচ্চারা মানে যা এগেনস্টে দেওয়া হবে নোটিশটা, তার সঙ্গে যোগাযোগ করতে পারবে কি না? সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলছেন আপনি। ডোমেস্টিক ভায়োলেন্স যে প্রোটেকশন অর্ডার, যদি দেখা যায় ওই রিলেভেন্ট বাচ্চাটা এফেক্টেড না এবং তার ক্ষেত্রে যোগাযোগ করার সুযোগ আছে এখানে,
সেক্ষেত্রে স্পেসিফিকলি প্রহিবিট না করলে বাচ্চা যোগাযোগ করতে পারে, কোনো সমস্যা নাই। যেহেতু আমরা হয়তো নেক্সট স্টেজ আমরা কথা বলবো একটু আপনার ওই যে নর্মালাইজেশন অর্ডার বিষয়গুলো, সেক্ষেত্রে এবং চাইল্ড কন্ট্যাক্টের বিষয়টা এরকম ডোমেস্টিক ভায়োলেন্স সিচুয়েশনে কোর্ট চায়, অথরিটি সবসময় চায়, দিস ইজ দ্য বেস্ট ইন্টারেস্ট ফর দ্য চিলড্রেন টু মেনটেন কন্ট্যাক্ট উইথ দ্য বোথ প্যারেন্টস ফর দেয়ার ওয়েল বিং, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট। আনলেস আনটিল কোর্ট যদি মনে করে বা অথরিটি মনে করে যে বাপের সাথে বা মার সাথে বাচ্চা যোগাযোগ করলে তার ক্ষতি হতে পারে, কনসিডারেশনটা হলো বাচ্চার বেস্ট ইন্টারেস্ট। যদি দেখা যায় যে চাইল্ড বেস্ট ইন্টারেস্ট উইল বি এনশিওর্ড and will be very good for children well-being, then court will always expect that both parents should have some sort of role in the child's well-being and their development, and including their upbringing as well, because যদি সিঙ্গেল প্যারেন্ট থেকে মানে বাচ্চা বড় হয়, যে মানে তার একটা অস্তিত্ব নিয়ে এবং সাহস নিয়ে বড় হবে, বোথ প্যারেন্টসের মধ্যে বড় হলে তার আলটিমেটলি বিষয়টা, তার কনফিডেন্সটা আরও বাড়বে। এটা অনেকগুলো আলটিমেটলি দেখা যাচ্ছে সমাজে, অনেকগুলো যে সামাজিক সমস্যাগুলো হচ্ছে, যে আমাদের সামাজিক বিভিন্ন কারণগুলো আসতেছে, সেক্ষেত্রে কোর্টের এটা সবসময় একটা মানে একটা বলা যায় যে একটা কোর্ট সবসময় চায় বোথ প্যারেন্টসের যোগাযোগ, আনলেস আনটিল যদি বাচ্চাকে প্যারেন্টসের যোগাযোগ করলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এই যে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা বললেন, আমরা যদি সেটা চিন্তা করি, শুরুতেই তো বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা এটা জাজ করা যাচ্ছে না, কারণ ঘটনা ঘটলো, পুলিশ এলো, পুলিশ একজনকে নিয়ে গেল, মনে করলো যে ইমিডিয়েটলি যে পার্সনটা কল করেছে তার এগেনস্টে তার উপর একটা মানে অত্যাচার হচ্ছিল। এখন এই বাচ্চাদের ইন্টারেস্টটা জাজ করার জন্য এর পরবর্তী স্টেপটা কি আসে? এটা যেটা বললাম যে ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন অর্ডার এবং ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন হচ্ছে ইমার্জেন্সি প্রোটেকশন, এটা লং টার্ম প্রোটেকশন, এটা বিটুইন 14 to 28 ডেজ। যদি মনে করেন বিষয়টা আপনার এরকম সিরিয়াস হয়ে যায়, এটাকে বলে আমরা নন মনিস্ট্রেশন অর্ডার বা আদার যে অর্ডার যেগুলো আছে অকুপেশন অর্ডার, যদি একটা প্যাটার্ন হয়ে যায় যে একই ফ্যামিলির মধ্যে আছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বা রিলেটেড পারসন, এটা মানে বলা যায় যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে অ্যাসোসিয়েটেড পারসন, তাদের মধ্যে সেক্ষেত্রে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, পিতামাতা বা মা বাবা, বাচ্চা কাচ্চা, সেক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে ভায়োলেন্সের কারণে একটা মানে পার্টির পক্ষে আর একটা পার্টির সেখানে থাকা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আলটিমেটলি প্রসেসটা শুরু হবে। সেটা কিন্তু এটা সিরিয়াস ইমার্জেন্সির মতো না, মনে করে আপনার মানে আপনার আর্গুমেন্ট হয় নাই, এরকম আপনার ডোমেস্টিক ভায়োলেন্স আপনার ফিজিক্যাল কিছু হয় না, বাট এটা একটা লং টার্ম একটা প্যাটার্ন, যেটা হতে পারে কনসিস্টেন্ট হতে পারে, যেটা কোয়ার্সিভ, কন্ট্রোলিং, সাইকোলজিক্যাল অ্যাবিউজ, ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ, এটা দেখা যাচ্ছে না ইমিডিয়েটলি কিন্তু হচ্ছে। আচ্ছা, এবং যথেষ্ট এভিডেন্স আছে, কিন্তু এখনো সাথে সাথে পুলিশ ইনভলভ করার মতো কিছু নাই। সেক্ষেত্রে আপনার ফ্যামিলি কোর্টের প্রসিজারটা আপনি ফলো করতে হবে। সেটা হলো আপনার ফ্যামিলি ল অ্যাক্ট 1986, হ্যাঁ, ফ্যামিলি ল অ্যাক্ট 1996 এর মাধ্যমে সেক্ষেত্রে আপনি আলটিমেটলি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যেটা কোয়েশ্চেন বলছেন, যেটা আর কি এটা ইম্পর্টেন্ট বিষয় সবাইকে বলা দেখা দরকার, যে এই অ্যাপ্লিকেশনগুলো নন মনিস্ট্রেশন অ্যাপ্লিকেশন, যেটা আমাদের বেসিস অফ ডোমেস্টিক ভায়োলেন্স বা অ্যাবিউজ বা কোয়েশ্চনটা হলো নন মলেস্টেশনটা আসলে কি, মলেস্টেশনটা আসলে কি, এটা কোনো ডেফিনেশন লিগালি নাই, কোনো অ্যাক্টের মধ্যে নাই। এটা মেইনলি বলা হচ্ছে যে পেস্টারিং করা, অ্যাবিউজ করা, মানুষকে টর্চার করা, মেন্টাল, ফিজিক্যাল, কনস্ট্যান্টলি, এবং এটা বুলিং, সিরিয়াস বুলিং টাইপ, এইগুলো আলটিমেটলি আপনার মলেস্টেশনের পর্যায়ে পড়ে। অ্যাপ্লিকেশন করতে হবে নর্মাল অ্যাপ্লিকেশন ফর্মে, যেক্ষেত্রে অ্যাপ্লিকেশনের কোনো ফি নাই। অ্যাপ্লিকেশন করার পরে আপনি মনে করেন এই সাইকেলের মধ্যে পড়ে গেলেন, এবং এই প্রসেসটা কিন্তু ভেরি লেংথি প্রসেস। আপনি যদি মনে করেন, আমি প্রথমে সবাই বলি, যদি আপনার মনে করেন ফাইন্যান্সিয়াল এবিলিটি না থাকে এবং আমি প্রাইভেটলি ফি পেইং থাকেন, আপনি লিগ্যাল এড না পেয়ে থাকেন, দেন আপনার যখন আপনি শুরু করবেন নন মনিস্ট্রেশন অর্ডার প্রসিডিং কোর্টের মাধ্যমে, ফ্যামিলি কোর্টের মাধ্যমে, এটা অনেক লেংথি হয়, কারণ আপনার হিয়ারিং আপনার কম করে হলে আপনার 5 থেকে 7টা 10টা হিয়ারিং হতে পারে। আপনি অ্যাপ্লিকেশন করার পরে নর্মালি ডাইরেকশন হিয়ারিং হবে আপনার 2 থেকে 3 মাসের মধ্যে, এরপর কোর্ট ডাইরেকশন দিবে কী করা দরকার, সেক্ষেত্রে আপনার কাফকাস অফিসার ইনভলভ হবে। যদি দেখা যায় ডোমেস্টিক ভায়োলেন্সে কোনো ইনসিডেন্ট থাকে, কোর্টের পক্ষে ডাইরেকশন দিবে, পুলিশ যেন আলটিমেটলি তার রিপোর্টটা কোর্টকে প্রোভাইড করে, সেক্ষেত্রে স্কুল থেকে, লোকাল অথরিটি থেকে, সবগুলা অথরিটি থেকে রিপোর্ট চাওয়ার দায়িত্ব কোর্টের আছে, এবং যদি কোর্ট মনে করে এসবগুলো আসা দরকার। কোয়েশ্চেন যেটা আপনি করছেন, তাহলে কীভাবে এটা আলটিমেটলি আইডেন্টিফাই করবে? ওই পর্যায়ে, একটা পর্যায়ে 2টা বা 3টা হিয়ারিংয়ের পরে একটা কোর্ট বলবে যেটা কি, যে আপনি বলতেছেন আমি আপনাকে মারছি, হাজব্যান্ড বলতেছে আমার ওয়াইফ আমাকে মারছে,
হাজবেন্ড বলতেছে ওয়াইফ আমাকে পয়সা নিয়ে যায়, হাজবেন্ড বলতেছে না আমার তো ওয়াইফ পয়সা রাখতেই পারি না। মানে আমি শ্বশুর বাড়ি থাকি, আমি কাজ করি, এক সপ্তাহ কাজ করার পরে দেখা যায় যে আমি যে রুজিগুলো নিয়ে আসি, আমি আর দরজা খুলতেই বলে যে পয়সা কই। তো এরকম সিচুয়েশনটা প্রমাণ করবে কি? তখন কোর্টের পক্ষ থেকে বলা হয় যে আপনার যে এলিগেশনগুলো, আপনার এলিগেশনগুলো আপনি লিখিত আকারে কোর্টকে দেন এবং এর সাপেক্ষে আপনার বক্তব্যটা দেন কোন দিন কোন সময় ঘটনাটা ঘটছে। মনে করেন 2019 ঘটনা ঘটছে জানুয়ারি মাসে 3 তারিখ, 2020 ফেব্রুয়ারি মাসে ঘটছে। আপনি যে বড় বড় ইনসিডেন্টগুলো ঘটতে পারে যার আপনার এভিডেন্স আছে, কোর্টকে আপনার বলবে আপনাকে যে আপনি এই কথাগুলো আপনি বক্তব্য আকারে আপনি সাবমিট করেন, পাশাপাশি এলিগেশনগুলো আপনার নাম্বার 1, 2, 3 দিয়ে সাবমিট করেন। যেটাকে আমরা স্কট শিডিউল বলি আর কি, যেটা আমরা স্কট শিডিউল বলি, আপনি করলেন, এটা এক্সচেঞ্জ হবে। হাজবেন্ডের পক্ষ থেকে দেওয়া হলো বা অ্যাপ্লিকেন্টের পক্ষ থেকে দেওয়া হলো, রেসপন্ডেন্টের পক্ষ থেকে দেওয়া হলো, দুইটা যখন কোর্টে যাবে, কোর্ট চিন্তা করবে পরবর্তী হিয়ারিং এর সময় এই যে এলিগেশনগুলো, কাউন্টার এলিগেশনগুলো আসলো, যে এভিডেন্স দেওয়া হলো, সের ভিত্তিতে কোনো ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং দরকার কিনা। ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিংটা হলো যে আপনি যে এলিগেশন করছেন আসলে এটা কি প্রমাণ করা যায় এভিডেন্স দিয়ে রিজনেবলি অন দ্য ব্যালেন্স অফ প্রবাবিলিটি যে না এটা আসলে ঘটছে। এখন মনে করেন 10টা এলিগেশন দেওয়া হলো, এখন কোর্টের দায়িত্ব হলো কনসিডার করা যে আসলে এটাকে ফ্যাক্ট ফাইন্ডিং করা দরকার না, এভিডেন্স তো বোঝা যাচ্ছে আসলে কতটুকু ঘটছে, আসলে কতটুকু বলা হচ্ছে, এটা হচ্ছে বলা হচ্ছে, আর আসলে কতটুকু ইন সাবস্টেন্স রিয়েলিটি ঘটেছে। এটা ডিপেন্ড করবে আপনার এভিডেন্স। আপনি হয়তো অনেক কিছু লিখতে পারেন, কিন্তু আপনার সাপোর্টে কোনো এভিডেন্স না থাকে তাহলে তো আসলে প্রমাণ করা ডিফিকাল্ট। তবে কোর্ট অনেক সময় কনসিডার করে সার্কামস্টেন্সেস, অল সিচুয়েশন কনসিডার করবেন। যদি কোর্ট মনে করে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং দরকার ওটাকে যাচাই করার জন্য, সেক্ষেত্রে আলাদা একটা হিয়ারিং হবে এই বিষয়গুলো জানানোর জন্য যে আসলে আপনার এগেনস্টে, হাজব্যান্ডের এগেনস্টে বা ওয়াইফের বা অ্যাপ্লিকেন্টের এগেনস্টে রেসপন্ডেন্টের এলিগেশনগুলো কতটুকু প্রমাণ করা যায় এবং কতটুকু কার এগেনস্টে প্রমাণিত হয়েছে। প্রমাণিত হইলেই যেমন মহাভারত শুদ্ধ হয়ে গেলাম কিছু না, এরপরও উদ্দেশ্যটা আলটিমেটলি কি হলো, মেইনলি করা হয় যেটা আর কি, যে আপনি এই ঘরে থাকবেন না, আপনি ঘরের বাইরে থাকবেন, আপনাকে কতদিন কোর্ট কন্ডিশন দিবে, বার করবে, কোন অবস্থায় কন্ডিশনগুলো বার করবে, এগুলো জানানোর জন্য আলটিমেটলি বোঝার জন্য। কোর্ট যদি মনে করে এন্ড অফ দ্য ডে ফ্যাক্ট ফাইন্ডিং হিয়ারিং এর পরে যে আপনি যেগুলো বলছেন এর মধ্যে ভিত্তি আছে, এগুলো প্রমাণ করা যায়, তারপরে আবার ফাইনাল হিয়ারিং বা ডিসিশন হিয়ারিং যেগুলো আর কি, সেক্ষেত্রে কোর্ট চিন্তা করবে এইরকম এই ফাইন্ডিংয়ের আলোকে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যায় পজিটিভলি, রেসপন্ডেন্টকে বলা যেতে পারে যে এই কন্ডিশনে তুমি এখানে আসবে না, বাইরে থাকো, এইগুলো করতে পারবো না। এটা লেংথ, এটা পিরিয়ড করে দিতে পারে, সেটা 6 মান্থ থেকে 12 মান্থ হতে পারে এবং কম বেশি হতে পারে। তবে অ্যাপ্লিকেশন যদি আপনার ফাইনালাইজ হয়ে যায়, যেটা কি কোর্টের পক্ষ থেকে অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশনটা কনসিডার, সেটা হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, করার পরে আইদার পার্টির পক্ষ থেকে অর্ডার হওয়ার পরে এটা চেঞ্জ করা বা বেরি করার মতো অ্যাপ্লিকেশন করার সুযোগ আছে। তবে এই যেভাবে ততটুকু সহজে বললাম আর কি, এই প্রসেসটা কিন্তু সহজ না এবং এটা আলটিমেট লেংথি এবং টাইম সাপেক্ষ। একটা হিয়ারিংয়ের পরে আরেকটা হিয়ারিং আসতে যেতে নর্মালি 5 থেকে 6 মাস বা অনেক সময় আরও বেশি যেতে পারে। এরপরে আপনার একটা হিয়ারিং করার পরে আপনার আরও কিছু ডকুমেন্ট চাইতে পারে। একটা পর্যায়ে দেখা যায় যেটা কি অ্যাপ্লিকেশন হয়তো আপনি করছিলেন, কিন্তু আপনি এক পর্যায়ে এক্সস্টেড হয়ে গেছেন, আপনার পক্ষে ফাইন্যান্সিয়াল এবিলিটি নাই। এন্ড অফ দেখা যাচ্ছে কোর্টে যাওয়ার পরে আপনি রেজাল্ট যেটা পাইছেন এটা হয়তো আপনার পক্ষ থেকে কম্প্রোমাইজ করলে, আন্ডারটেকিং দিলে সেটা হয়ে যেতে পারো। আন্ডারটেকিংটা ইম্পর্টেন্ট বিষয়। যদি মনে করেন আপনার পক্ষ থেকে আপনি কোর্টে গেলেন এবং নমিনেশন অ্যাপ্লিকেশন করার জন্য, হাজব্যান্ড এবং ওয়াইফের প্রতি অভিযোগ, ওয়াইফের পক্ষ থেকে হাজব্যান্ডের প্রতি অভিযোগ, দুইজনে কোর্টে গেলেন, যদি এরকম বলা যায় যে কোর্টে যে ঠিক আছে এলিগেশন আসছে, অবজেকশন দেওয়া হয়েছে, মানে বিভিন্ন ধরনের ডোমেস্টিক ভায়োলেন্সের সিনারিও দেওয়া হয়েছে, যদি কোর্টের পক্ষ থেকে আন্ডারটেকিং দেওয়া হয়, আন্ডারটেকিং বলতে ইয়েস আমি আন্ডারটেকিং দিলাম আমি এই কাজগুলো করব না, এবং আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার ফার্দার লেংথি হিয়ারিংয়ের না গিয়ে আপনি একটা হিয়ারিংয়ের মধ্যেই আলটিমেট যেটা আপনি এন্ড অফ দ্য মানে 6টা বা 10টা হিয়ারিংয়ের পরে পাওয়ার কথা, আপনি হয়তো একটা প্রথম হিয়ারিংয়েই আপনার অ্যাপ্লিকেশনটা রিজলভ হয়ে যেতে পারে, আপনার পয়সা খরচ কম হতে পারে এবং লেস অ্যাক্রোমোনিয়াস হতে পারে। এটা একটা আলটিমেটলি এটা কনসিডার করার সুযোগ আছে। এটা আন্ডারটেকিংয়ের মাধ্যমে লেংথি প্রসেস থেকে অনেক সময় নিজেকে সেভ করা যায় এবং আপনি যে কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা সেটা আপনি পেতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা একটু বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আপনার সাথেই থাকুন, আরও কথা হবে।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আয়ন টিভি স্কাই 782। ওয়েলকাম ব্যাক টু আয়ন লিগেল শো। আমার সাথে আছেন সলিসিটর মোহাম্মদ খালেদ নূর এবং আমি সলিসিটর ফারজানা। আমরা বিরতির আগে কথা বলছিলাম আন্ডারটেকিং নিয়ে। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো ভাইয়ার কাছ থেকে। আমরা আন্ডারটেকিং নিয়ে কথা বলছিলাম। ওই যে শুরুতে বলছিলেন যে যদি কেউ আন্ডারটেকিং দিয়ে দেয় তাহলে সেটা আর এত লেন্দি হয় না। লেন্দি হয় না। হ্যাঁ। তো এই যে আন্ডারটেকিং দেওয়া, এটা আসলে কার পক্ষ থেকে অফারটা আসবে, বা এটা কি কোর্ট অফার করবে নাকি দুই পার্টির মধ্যে কেউ একজন অফার করবে? নর্মালি যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশন করার পরে সেটা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার হোক, অ্যাপ্লিকেশন হোক, বা নর্মাল অর্ডারের অ্যাপ্লিকেশনটা হোক, চাইল্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে কিন্তু আন্ডারটেকিংয়ের প্রভিশন নাই। আচ্ছা। শুধু ডোমেস্টিক ভায়োলেন্সের মাধ্যমে যেটা আপনি নর্মাল অর্ডার যেটা আর কি, সেক্ষেত্রে এই প্রভিশনটা আছে। সেক্ষেত্রে আপনার 46 আপনার ফ্যামিলি ল অ্যাক্ট 1996 সেটা বলা হচ্ছে, যদি দেখা যায় কেউ অ্যাপ্লিকেশন করেন আপনার সেটা নর্মাল অর্ডার বা অকুপেশন অর্ডারের ক্ষেত্রে, সেক্ষেত্রে যার এগেনস্টে অ্যাপ্লিকেশনটা আসছে, মনে করেন রেসপন্ডেন্টের পক্ষ থেকে, সে বলতে পারে যে আই উইল গিভ দ্য আন্ডারটেকিং দ্যাট নাথিং উইল দ্য সাচ কাইন্ডস অফ থিংস উইল হ্যাপেন, অ্যান্ড দে ক্যান বোথ পার্টি ক্যান এগ্রি অন এ ড্রাফট অর্ডার, ওর কোর্ট ক্যান বলতে পারে যেটা কি যে দিস ইজ দ্য প্রভিশন 1, 2, 3, provide us a agreed draft order that both party will agree, because আন্ডারটেকিংটা কিন্তু বোথ পার্টির পক্ষ থেকে এগ্রি হতে হবে। এটা কিন্তু ওয়ান ফ্যাক্টর না যে একজন বলতে পারে ঠিক আছে, রেসপন্ডেন্ট যেটি হাজব্যান্ড হয় বা ওয়াইফ হয় তার পক্ষ থেকে বলতে পারে ঠিক আছে আই উইল গিভ দ্য আন্ডারটেকিং দ্যাট নাথিং উইল হ্যাপেন। বাট কোর্ট কিন্তু ফ্যামিলি কোর্ট আপনি ভালো করে জানেন যে সাথে সাথে অর্ডারটা কিন্তু মানে লিখিত দেয় না, সেটা দায়িত্ব হয়ে যায় লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের ড্রাফটটা প্রিপেয়ার করে কোর্টকে দেওয়া, এবং কোর্ট আলটিমেটলি ওই ড্রাফটটা দেখেই একটা অর্ডার দেয়। সেক্ষেত্রে পাঠানোর কিন্তু দায়িত্বটা হলো বোথ পার্টি লয়ার থাকলে দুদিনের মধ্যে এগ্রি করা, যাতে করে এগ্রিড ড্রাফটটা কোর্টে যায়। এগ্রিড ড্রাফটটা কোর্টে যখন যাবে সেক্ষেত্রে কোর্ট ওইটা দেখে কোর্টের পক্ষ থেকে অ্যাডজাস্ট করে, কোর্টের অফিসার অ্যাডজাস্ট করে, জাজ পক্ষ থেকে সেটা অ্যাপ্রুভ করে ফেলবে। তবে একটা বিষয় হলো যদি দেখা যায় যে ডোমেস্টিক ভায়োলেন্সটা এ পর্যায়ে হয়ে যায় যে ডোমেস্টিক ভায়োলেন্স দেখা যাচ্ছে যেটা there is evidence domestic violence in fact happened and there is a applicant suffer and there is some sort of resolution for the domestic violence matter need to be resolved by fact finding and also given order, সেক্ষেত্রে কোর্ট অনেক সময় রিল্যাক্টেন্ট থাকে আন্ডারটেকিং গ্রহণ করার ক্ষেত্রে। কেন গ্রহণ করতে হয়? কোর্ট মনে করে যে একজন লোক অ্যাপ্লিকেশন করছে, কারণ সে তো একজন লোক সাথে সাথে অ্যাপ্লিকেশন করতে পারে না, তার সাহসের দরকার আছে, লজিস্টিকের দরকার আছে, সিদ্ধান্ত নিতে হবে, লিগ্যাল এভিনিউ পাইতে হবে। কারণ আমাদের সমাজে অনেক সময় আমরা যেটা বলছিলাম যেটা আমরা এতে করে বাধ্য না হয়ে কেউ আসে না, কিন্তু অনেকের পক্ষে মানুষ সমাজ দেখে যে আমি অ্যাপ্লিকেশন করবো কিনা, করলে এর কনসিকুয়েন্স কী হতে পারে। হ্যাঁ, এবং যদি একটা পর্যায়ে যে মনে করে যে আমার আর কিছু করার না একমাত্র অ্যাপ্লিকেশন করা ছাড়া, যদি কোর্ট যদি মনে করে যে এরকম সিচুয়েশনে যে যেহেতু একটা অ্যাপ্লিকেশন করা হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, দে ইনফেক্ট সামথিং ঘটছে, এবং দ্যার ইজ এ পুলিশ রিপোর্ট আছে, আপনার কাফকাসের রিপোর্ট আছে, দেখা যাচ্ছে যেটা এভিডেন্সগুলো আছে, সেক্ষেত্রে কোর্ট বলতে পারে আন্ডারটেকিং ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ইন দিস সার্কামস্টেন্সেস। ওকে, আচ্ছা। এই জন্য আন্ডারটেকিংটা দেখা যায় কোনো সিরিয়াস কোনো এভিডেন্স নাই ডোমেস্টিক ভায়োলেন্স ইনফ্যাক্ট হ্যাপেন, এবং কোর্ট মনে করতেছে না যে ঠিক আছে আন্ডারটেকিং ইজ মাধ্যমে যদি দেখা যায় 1 বছরের জন্য আন্ডারটেকিংটা দেওয়া হয় এবং দুই পার্টি মেনে চলে, এর মধ্যে দে ক্যান রিকনসাইল দেমসেলফ। কারণ এই ডোমেস্টিক ভায়োলেন্স বলেন, আবার নর্মাল অর্ডার বলেন, বা এই যতগুলো প্রোটেকশনগুলো বলেন, এগুলো কিন্তু আর কোর্টের দায়িত্ব না আপনাকে হাজব্যান্ড ওয়াইফকে সেপারেট করা। দিস ইজ দ্য মেইনলি টু ম্যানেজিং দ্য সিচুয়েশন অ্যান্ড প্রোভাইড দ্য প্রোটেকশন। One protection is emergency protection, one long-term protection. But probably if the husband and wife, they remain husband and wife. They remain father and mother of the children. কোর্টের দায়িত্ব না ঠিক আছে এর মাধ্যমে ফ্যামিলিটাকে ব্যাংকে দেওয়া, কোর্টের দায়িত্বটা সিচুয়েশনটাকে মিনিমাইজ করা। আফটার দিস 1 year period, if the both party can reconcile, they can come back. কোনো প্রফেশনাল আসতে পারবে না unless until they go for the divorce application. If divorce application যায়, then still they can apply for the father and mother can apply for the child contract, child arrangement, because আমরা হয়তো অফিয়ারে বলছিলাম একবার যে হাজব্যান্ড এন্ড ওয়াইফ ক্যান ডিভোর্স ইচ আদার, বাট তারা বাচ্চাদের ডিভোর্স করতে পারবে না। বাচ্চাদের প্রোডাক্ট অফ দ্য ম্যারেজ এন্ড দে আর দ্য পার্ট অফ দ্য হাজব্যান্ড এন্ড ওয়াইফ, ফাদার এন্ড মাদার। আপনি বাচ্চাকে দূরে রাখতে পারবেন না। আপনি যদি আলটিমেটলি ডিভোর্স হওয়ার পরে আপনি চাইল্ড অ্যারেঞ্জমেন্টের অ্যাপ্লিকেশন করতে চান হাজব্যান্ডের ওয়াইফ, হাজব্যান্ডের পক্ষ থেকে, সেক্ষেত্রে আমরা দেখে থাকি অনেক সময় যারা প্র্যাকটিক্যালি যে ওয়াইফের পক্ষ থেকে বলা যায় হাজব্যান্ডকে আমি বাচ্চা দেখতে দেবো না, এটা মনে করি আসলে ঠিক না। কারণ এন্ড অফ দ্য ডে বাচ্চার রাইট আছে মানে দুই পরের সাথে বড়ো হওয়া এবং বাচ্চার ভবিষ্যতের স্বার্থে হওয়ার দরকার, এবং একজনকে ডিপ্রাইভ করা অন্যজনের পক্ষে ঠিক না। এন্ড অফ দ্য ডে কিন্তু কোর্ট যদি মনে করে, যেটা আগে বলছিলাম, সিরিয়াস কোনো
চাইল্ডের ওয়েলফেয়ারের ক্ষেত্রে কোনো ধরনের রিস্ক হবে না, সেক্ষেত্রে এন্ড অফ দ্য কোর্ট একটা অর্ডার দিয়ে দেয়। আমার প্র্যাকটিক্যাল দেখছি আমি আমার একজন ক্লায়েন্টের ক্ষেত্রে ম্যানচেস্টারে গেছিলাম, সেক্ষেত্রে 11 কাউন্টের প্রায় 7 পেজের জাজমেন্ট আসছিল, তার সবগুলা কাউন্টে কিন্তু কোর্টে কনসিডার করছে যেটা মানে আমার ক্লায়েন্টের এগেনস্টে, যেটা সে নিজের পক্ষ থেকে গেছিল, যে 11টা কাউন্টেই তার এগেনস্টে কিন্তু কোর্ট ফাইন্ড আউট করছে। আচ্ছা, দ্যাট মিন ফাইন্ডিং অফ ফ্যাক্ট হয়ে গেছে 11টা কাউন্টে। কিন্তু কোর্টের ফ্যামিলি কোর্ট যারা প্র্যাকটিস করে আমরা সকলেই জানি যে কোর্টের যখন একটা কোনো ফ্যাক্ট ফাইন্ডিং হয়ে যায় সেটা কিন্তু চেঞ্জ করা যায় না। ম্যাজিস্ট্রেট কোর্ট যখন ফ্যাক্ট ফাইন্ডিং করে সেটা চেঞ্জ করতে হলে একটা আপিল করতে হয় কোর্ট অফ আপিলে, এটা সিরিয়াস লেংথি বিষয়। তারপরে আমি যখন কোর্টে গেলাম ফাইনাল অর্ডারের ক্ষেত্রে আমরা আর্গুমেন্ট করলাম, আর্গুমেন্ট করার পরে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের পরেও কিন্তু কোর্ট এগ্রি করছে যে বাচ্চার সাথে বাপ দেখা করতে পারবে, যোগাযোগ করতে পারবে। কেন? কোর্ট মনে করতেছে বাচ্চার সেক্ষেত্রে যে ফ্যাক্ট ফাইন্ডিং হয়ে গেল সব শেষ হয়ে গেল এমন কিছু না, তারপরেও কতটুকু গ্রেভিটি আছে, কতটুকু সিরিয়াসনেস বিষয়গুলো আছে এর মধ্যে বাচ্চার ওয়েলবিং এবং সার্বিক বিষয়গুলো। কারণ এটা কোনো বিষয় হলো না যেটা কি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা সমস্যা হলো আপনি বাচ্চাকে বার করে ফেললেন, এটা কিন্তু ঠিক না। আনলেস আনটিল যেটা বললাম যে লিগ্যাল রিকোয়ারমেন্ট ফুলফিলের মধ্যে থাকে সেক্ষেত্রে করা ঠিক না। এন্ড অফ দ্য ডে কোর্ট কনসিডার করে দেখবো যেটা কি যে এরকম করে না করাটাই ভালো বাচ্চাদের জন্য। একদমই তাই। প্রিয় দর্শক, আপনারা এই বিষয়টা আসলে মাথায় রাখবেন। যেভাবে বললেন, একজন বাচ্চার কিন্তু মা এবং বাবা দুজনকেই দরকার, সব সময় দরকার, মৃত্যুর আগ পর্যন্ত দরকার। নিজেদের মধ্যে মারামারি, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে আসলে বাচ্চাদেরকে ডিপ্রাইভ করা মানে বাচ্চাদেরই কি বলা যায় যে বাচ্চাদের জন্য ক্ষতিকর, সবচেয়ে বেশি ক্ষতিকর। একটা বিষয় খেয়াল রাখা দরকার, বাচ্চা কিন্তু একজন মানে চিলড্রেন কিন্তু আনটিল 16 ইজ এ চিলড্রেন। When he become 18 he become an adult, but he will remember these things and until his last day in this world. সে যদি মনে করে যে ঠিক আছে মার কারণে সে বাবার পক্ষ থেকে মানে বাপের মানে ভালোবাসা পায় নাই বা বাবার কারণে মায়ের ভালোবাসা পায় নাই, সেক্ষেত্রে কিন্তু একটা পর্যায়ে কিন্তু ছেলেমেয়ে কিন্তু মা বাপ দুজনের প্রতি কিন্তু বিতশ্রদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু কারোর কিন্তু লাভ হলো না, এখানে দেখা যাবে যে কমপ্লিটলি ব্রোকেন হয়ে গেল। আমাদের কোনো অবস্থাতেই ব্রোকেন অবস্থা যাওয়া ঠিক হবে না। যদি এখান তো সিরিয়াসলি হয়ে যায় সেটা তো অবশ্যই আমরা আশ্রয় নিতে হবে, বাট এমন পর্যায়ে কিছু করা ঠিক হবে না যাতে করে আমাদের লাইফটা গেল, যেমন হাজব্যান্ড ওয়াইফের লাইফটা হতে পারে, বাচ্চাদের লাইফটা নষ্ট না হয়ে যায়। সেটা সকলের খেয়াল রাখা দরকার, আমাদের সামাজিক কারণে, আমাদের ধর্মীয় কারণ এবং সবগুলোর কারণের ক্ষেত্রে। এবং লিগাল এভিনিউ যেটা কি এটা হচ্ছে এটা মেইনলি প্রোটেকশন। লিগ্যাল কোনো অবস্থায় চায় না যেটা কি যে আপনার যে বন্ডিংটা নষ্ট হয়ে যায়, আনলেস আনটিল দে হ্যাভ টু বি বিকজ অফ লিগ্যাল রিকোয়ারমেন্ট। অনেক ধন্যবাদ। এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, একটা রিয়েল লাইফ সিনারিও ছিল এরকম যে এক ভদ্রলোক এগেনস্টে তার ওয়াইফ নর্মাল অর্ডার করেছেন উইদাউট নোটিসে। ভদ্রলোকের 5 জন বাচ্চা আছেন, এখন তার হিয়ারিং হতে যাচ্ছে। তো এখন এই ক্ষেত্রে ভদ্রলোক তার বাচ্চাদের সাথে কি যোগাযোগ নিজে থেকে করতে পারবে কিনা, অথবা বাচ্চারা যদি তার সঙ্গে যোগাযোগ করতে চায় সেটা ব্রিচ হবে কিনা, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড অফ অল হচ্ছে যে আসলে এই যে নর্মাল অর্ডারে যে কথাগুলো বলা হয়েছিল, যে কারণে সে পেয়েছে অর্ডারটা, যে অনেকগুলো মিথ্যে কথা বলেছে তার রেসপন্ডেন্টের বক্তব্য, তো এখন সে এটাকে ডিনাই করে সে নর্মালটাকে উইথড্র করাতে পারে কিনা। ওকে, দুইটা বিষয়। যদি এক্সপার্ট কোনো অ্যাপ্লিকেশন হয়ে থাকে, এক্সপার্ট অ্যাপ্লিকেশনটা আলটিমেটলি যদি কোর্টের পক্ষ থেকে মনে করে যে এটা ভেরি সিরিয়াস কোনো গ্রাউন্ড আছে, যে আলটিমেটলি ডোমেস্টিক ভায়োলেন্স ইনফ্যাক্ট হ্যাপেন, যদি অর্ডারটা না দেওয়া হয় ইমার্জেন্সি ভিত্তিতে, এবং যদি রেসপন্ডেন্টের পক্ষ থেকে অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানা থাকে, সেও তাকে ইনফ্লুয়েন্স করতে পারে বা আপনার স্টপ করতে পারে যাতে করে কোর্টের আশ্রয় না নেয়, এবং এভিডেন্স দেওয়া হয় কোর্টকে যে ঠিক আছে অ্যাপ্লিকেশন না করলে আমাকে বার করবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। সেক্ষেত্রে হয়তো এক্সপার্ট অ্যাপ্লিকেশন, যে এক্সপার্টটা হচ্ছে লিগ্যাল টার্মিনোলজি, দ্যাট মিনস আদার পার্টিকে না জানায় অ্যাপ্লিকেশন করা। যেমন আপনি হাজব্যান্ড বা ওয়াইফের পক্ষ থেকে সমস্যা হয়েছে, ওয়াইফের পক্ষ থেকে কোর্টে যাওয়া হলো, সেক্ষেত্রে এদেশের সিস্টেমটা হলো যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দুই পার্টি জানতে হবে, সেটা ডিভিউটস হোক, সিভিল হোক, ক্রিমিনাল হোক, সব পার্টি জানতে হবে। কিন্তু এক্ষেত্রে এটাকে বলা হয় এক্সপার্ট। যদি দেখা যায় যে কোনো পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে কোর্ট এক্সপার্ট অ্যাপ্লিকেশনটা মানে অনেক সময় গ্রান্ট করে রিল্যাক্টেন্ট হয়ে। এটা কিন্তু একবারে ইজি এমন কিছু না। কোর্ট অনেক সময় চায় না এক্সপার্ট অ্যাপ্লিকেশন গ্রান্ট করতে আনলেস আনটিল এভিডেন্স আছে। এক্সপার্ট অ্যাপ্লিকেশন করার পরেও কিন্তু উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে
কোর্টের পক্ষ থেকে একটা হিয়ারিং ডেট দেওয়া হয় অন নোটিস, যাতে করে যে রেসপন্ডেন্টকে আলটিমেটলি কোর্টে আসতে পারে, তার পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয় এবং কোর্ট দুই পার্টি শুনে, যদি দেখা যায় দুই পার্টির বক্তব্য শোনার পরে মনে হচ্ছে যে কোর্টের ইনিশিয়াল অর্ডারটা আলটিমেটলি যেটা ছিল এটা ঠিকই আছে, সেটা কন্টিনিউ করলো, সেক্ষেত্রে আলটিমেটলি আর কোনো হিয়ারিং দরকার নাই, সেক্ষেত্রে হয়তো অন্য বিষয়গুলো প্রসিড করতে পারে। যদি কোর্ট বলে না ঠিক আছে, এক্সপায়ার অর্ডার মানে যেটা দেওয়া হয়েছিল উইদাউট নোটিস অ্যাপ্লিকেশন, সেটা আলটিমেট চেঞ্জ করার বিষয় বলতে পারে ঠিক আছে, দিস ইজ দ্য অর্ডার ক্যান সেট অ্যাসাইড অ্যান্ড দেন কন্টিনিউ আনটিল দ্য ফাইনাল অর্ডার। সেকেন্ড কোয়েশ্চেন যেটা আপনি করছেন যে নন মনিটরিং অ্যাপ্লিকেশনটা বললাম, যেটা আর কি যদি দেখা যায় যে অ্যাপ্লিকেশনটা এরকম করা হয় যেটা আর কি চিলড্রেনের ওয়েলবিংটা এখানে কনসিডার করা হয়, একটা ইম্পর্টেন্ট প্যারামিটারটা হলো যেটা যে নন মনিটরিং অর্ডারের ক্ষেত্রে যে সার্বিক বিষয়গুলো কনসিডার করা দরকার। এক্ষেত্রে আপনার এটাকে বলে আপনার এই ওয়েলফেয়ার চেকলিস্ট। এই দেখা যায় কোর্টের কনসিডারেশনে বাচ্চাদের ওয়েলফেয়ারের যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে কোনো অবস্থাতে কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা নাই বা রিস্কটা খুব মিনিমাম, সেক্ষেত্রে বাচ্চাদের যোগাযোগ করা হয়তো কোর্ট করবে না। হয়তো কোর্ট স্পেসিফিক না করে সেক্ষেত্রে যোগাযোগ করতে কোনো মানা নাই। কারণ যদি মনে করেন আপনার এরকম আমি দেখছি যেটা আর কি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে লেংথি প্রসেস যাচ্ছে, মেয়ের পক্ষ থেকে রাত 2টার সময় বাবাকে বলা হচ্ছে বাবা আমি ম্যাকডোনাল্ডস খাইতে চাই, আমাকে জন্য নিয়ে আসো, তখন বাবা এই সময় কি করবে? কিন্তু ওই যে বলা যে কিন্তু যোগাযোগ করতেছে কিন্তু সে আসতে পারতেছে না, কারণ ওই যে কোর্টের অর্ডার যেটা ব্রিজ হয়ে যাবে, ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে, তাই না? তাহলে এখন সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? করণীয় যেটা হলো যে আলটিমেটলি এরা তো ভেরি সিরিয়াস একটা বিষয়। করণীয়টা আলটিমেটলি যতটুকু অর্ডার আসতে পর্যন্ত আলটিমেটলি মেনটেন করতে হবে এবং যদি অর্ডার হয়ে যায় ইউ ক্যান অ্যাপ্লাই ফর সেট অ্যাসাইড দ্য অর্ডার। আপনি আরেকটা অ্যাপ্লিকেশন করতে পারেন কোর্টে কনসিডার করার জন্য। সেট অ্যাসাইড অর্ডার করার সবসময় সুযোগ আছে এবং কোর্টের প্রসিডিং থাকা অবস্থা যদি আলটিমেটলি দেখা যায় যে আপনার ফাইনাল অর্ডারটা এখনো হয় নাই, আপনি বলতে পারেন ঠিক আছে যে কন্ডিশনগুলো আছে এগুলো টু হার্শ হয়ে যাচ্ছে বাচ্চাদের জন্য, আপনার জন্য, সেক্ষেত্রে কন্ডিশনগুলো আসলে রিডিউস করা যায় কিনা, কিছু কন্ডিশন থেকে উইথড্র করা যায় কিনা, কিছু কন্ডিশন এখান থেকে ওয়েব করা যায় কিনা, এতে করে আপনার কোর্টের অর্ডারটা থাকে, প্রোটেকশনটা থাকে, স্বাভাবিক কারণে বাচ্চাদের হার্মটা মিনিমাইজ করা যায়। আচ্ছা, একটা ব্যালেন্স থাকে আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ। ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বললে শুরুতে আমাদের আরেকটা জিনিস মাথায় আসে, সেটা হচ্ছে যে অনেকেরই ইমিগ্রেশন প্রবলেম থাকে, বিশেষ করে যারা পার্টনার ভিসায় থাকেন, ওরা যখন ডোমেস্টিক ভায়োলেন্সটা হয় তখন একজন আরেকজনের থ্রেট দেখা যায় তোমার ভিসা শেষ হয়ে যাবে, তোমাকে চলে যেতে হবে। এই যে একটা সিচুয়েশন তৈরি হয়, এই সিচুয়েশন আসলে ভিকটিমের কি ধরনের প্রোটেকশন ইউকে ল দিচ্ছে? এটা আনফর্চুনেটলি হচ্ছে আমাদের কমিউনিটিতে, আমরা দেখতেছি, বিশেষ করে যারা মানে লিমিটেড লিভ টু রিমেনের মধ্যে আছেন, স্পাউস বিষয়ের ক্ষেত্রে আছেন, বা ইদানিং দেখতেছি আমরা যারা কেয়ার ওয়ার্কারে আসছেন, ডিপেন্ডেন্ট হিসাবে আসছেন বা অন্য ক্যাটাগরিতে আছেন। আনফর্চুনেটলি অনেক সময় দেখা যায়, যেটা প্রথমে বলছিলাম যে মানে হাজব্যান্ড কাজ করতেছে, ওয়াইফের পক্ষ থেকে বলা হচ্ছে সবগুলা ক্যাশ পয়সা আমাকে দিতে হবে, বা ফ্যামিলি শ্বশুর পক্ষ থেকে বলা হচ্ছে দিতে হবে আমাকে, সেক্ষেত্রে তার পক্ষে হয়তো সেটা বেয়ারের বাইরে চলে যাচ্ছে, তার কন্ট্রোল বা ইমোশনাল স্ট্যাটাসের যে কতটুকু সহ্য করার লিমিট চলে যাচ্ছে, এরপর চলে যাচ্ছে। সেক্ষেত্রে যদি এরকম হয়ে যায়, সেক্ষেত্রে যদি দেখা যায় যে ফ্যামিলি লাইফ মেনটেন করা সম্ভব হচ্ছে না, আপনাকে বের হয়ে আসতে হচ্ছে, তাহলে দুইটা বিষয় ঘটতেছে এক্ষেত্রে। যেহেতু আপনি লিমিটেড লিমে আছেন, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি লাইফটা মেনটেন এবং সাবস্টেন্স রিলেশনশিপ থাকতে হবে। রিলেশনশিপটা থাকতে না তাহলে আপনার ফ্যামিলি লাইফ হচ্ছে না, সেক্ষেত্রে আপনি স্পন্সর পাচ্ছেন না। স্বাভাবিক কারণে আপনি আপনার রিলেশনশিপ না থাকলে আপনার ফ্যামিলি লাইফের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না। যদি সেক্ষেত্রে আপনার কোনো ছেলে মেয়ে থাকে এবং আপনার ছেলে মেয়েটা এই মধ্যে সেটা ব্রিটিশ সিটিজেন থাকে বা ইনডিফিনিট লিভ থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন চাইল্ড কন্ট্যাক্টের জন্য। যদি চাইল্ড অ্যারেঞ্জমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারেন, চাইল্ড অ্যারেঞ্জমেন্টের অ্যাপ্লিকেশন করলে যদি কোর্টের অর্ডার দেয় একটা, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যেটা যেহেতু আপনার বলতে পারেন না, আপনি বলবেন যেহেতু আপনার বাচ্চাটা ব্রিটিশ সিটিজেন, আপনার ফ্যামিলির কত সমস্যা হচ্ছে, কিন্তু ছেলে বা মেয়ের আপনার যেটা আছে সে ব্রিটিশ সিটিজেন, তার সাথে আপনার দেখা করার বা রিলেশনশিপ মেনটেন করার দায়িত্ব আপনার। ইমিগ্রেশন রুলের প্রভিশন আছে অ্যাপেন্ডিক্স FM-EX-এ, যদি আপনার বাচ্চা থাকে ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, আপনি ওই গ্রাউন্ডে আপনি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং বাচ্চা যদি আলটিমেটলি 7 ইয়ার্স হয়ে যায়, এখানে বর্ন হয়, তার একটা রাইট এখানে আছে। সেক্ষেত্রে আপনি যদি ফ্যামিলি লাইফ আনফর্চুনেটলি ভেঙেও যায়, সেক্ষেত্রে আপনি কোর্টের আশ্রয় নিতে পারেন, যেটা বললাম যে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার,
যে যদি বাচ্চা মনে করেন যে মার পক্ষ দেখা শুধু করে দিচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চাকে দেখার জন্য আপনি ফ্যামিলি লাইফের এই যে বললাম যেটা ফ্যামিলি কোর্টের আন্ডারে আশ্রয় নেন, ফ্যামিলি ল অ্যাক্ট 1996 আশ্রয় নিয়ে চিলড্রেন অ্যাক্ট 1989 যেটা বললাম, চাইল্ড অ্যারেঞ্জমেন্টের আশ্রয় নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করলে বাচ্চার দেখা করার সুযোগ পাইলেন, সেক্ষেত্রে আপনি ওইটা দেখাই আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন হোম অফিসে, যে আমার এখানে বাচ্চা, তার সাথে আমার কন্ট্রাক্ট আছে, আমি এখান থেকে চলে গেলে তার ওয়েলবিংয়ের সমস্যা হবে। আচ্ছা, এবং সেক্ষেত্রে হোম অফিস অ্যাপ্লিকেশন কনসিডার করে এবং কনসিডার করতেছে। সেটি তো আমরা জানলাম যে যদি কারো বাচ্চা থেকে থাকে। এখন যে আমরা জানতেছি যদি কারো বাচ্চা না থেকে থাকে, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ, ধরে নিই যে একজন ওয়াইফ খুব অল্প সময় হয়েছে যে ইউকেতে এলেন, তার পার্টনার ভিসা বা বলা যায় স্পাউস, এখন তাদের মধ্যে বেশ প্রবলেম হচ্ছে, এখন ওয়াইফের ভিসাটা কি একেবারে ক্যান্সেল হয়ে যাবে, না এখানে থাকার সুযোগ রয়েছে? দুইটা প্রভিশন এখানে, একটা বিষয় আগে বলা দরকার ছিল, আমি এই প্রশ্নটা আসলে বলি নাই, আমি এখন বলি। একটা প্রভিশন হলো ইমিগ্রেশন রুলে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে যদি কোনো ফ্যামিলির ভেঙে যায়, সেক্ষেত্রে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্স হিসেবে হাজব্যান্ড হোক বা ওয়াইফ ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে ভিকটিম অফ ডোমেস্টিক ভায়োলেন্সের এভিডেন্স দিয়ে সে অ্যাপ্লিকেশন করতে পারে হোম অফিসে। সেক্ষেত্রে পুলিশের কোনো এভিডেন্স থাকে, ডাক্তারের কোনো এভিডেন্স থাকে, এবং ডোমেস্টিক ভায়োলেন্স দেখা যায় যেখানে আছে, কারণ আপনি যদি কিছু সমস্যা হয় আপনি ডাক্তারের কাছে বলবেন, সেটা আপনার রেকর্ড থাকবে। আপনি যদি পুলিশকে কখনো কল করেন, এটাও রেকর্ড থাকবে। এবং যদি মনে করেন যেটা অনেক সময় হয়, যেটা এর ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, আপনি এটাও দেখাইতে পারেন হোম অফিসে যে আমার ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে আমার সংসারটা ভেঙে গেছে, এবং ওই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারেন। এই অ্যাপ্লিকেশনগুলো একসময় ফ্রি ছিল, এখন কিন্তু আলটিমেটলি অ্যাপ্লিকেশন ফি দিতে হয়। তবে দেখা যায় আপনি ডেস্টিটিউট হয়ে থাকেন, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার সময় আপনি ফি অ্যাপ্লিকেশন করতে পারেন, আলাদা ফি ওভার অ্যাপ্লিকেশন করতে হয় না। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনে বলতে পারেন, ডিক্লারেশন দিতে হয় যে আমি ডেস্টিটিউট, আমার কাছে পয়সা নাই, আপনি এভিডেন্স দিতে পারেন। অনেক সময় অ্যাপ্লিকেশন কনসিডার করার সময় তারা এটাকে কনসিডার করে, ফি ওভারটাকে কনসিডার করেই আলটিমেটলি মেইন অ্যাপ্লিকেশনটা কনসিডার করতে পারে। যদি দেখা যায় ডোমেস্টিক ভায়োলেন্স এলিমেন্ট আছে, এর কারণে বিয়েটা ভেঙে গেছে, সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা না থাকলেও আপনি আলটিমেটলি হোম অফিস আপনার ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনটা কনসিডার করবে। এবং আরেকটা বিষয়, আনফরচুনেটলি কারো মনে করেন বিয়ে, একটা কল আছে, জি দর্শক আসসালামু আলাইকুম। আচ্ছা, সরি, আরেকটা আনফরচুনেট মনে করেন যে আপনার মনে করেন বাচ্চা কাচ্চা হওয়ার আগে আপনার আনফরচুনেট সংসারটা আপনার শিখে ছিল, বাট হাজব্যান্ড বা ওয়াইফ যে কোনো একজন ন্যাচারাল কারণেই আপনার ডেথ হয়ে গেল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সেক্ষেত্রে আপনি বেরিভমেন্টের গ্রাউন্ডে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এতে আমার হাজব্যান্ড বা ওয়াইফ মারা গেছেন, যেমন আমি রিসেন্ট যেটা অ্যাপ্লিকেশন করলাম যে তার হাজব্যান্ডটা এদেশ বাংলাদেশ থেকে ইনডিফিনিটলি হওয়ার আগেই হাজব্যান্ডটা ন্যাচারাল ডেথ হয়ে গেছে, এটা অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল। এই পেন্ডিং থাকা অবস্থায় আমরা বলছি, নোটিফাই করি, তখন তারা হোম অফিসের পক্ষ থেকে বলছে এটাকে সুইচ করার জন্য, যে আপনার নর্মাল অ্যাপ্লিকেশন থেকে এটাকে আপনার বেরিভমেন্ট অ্যাপ্লিকেশন হয়ে গেল, যে লিভ টু রিমেন অন দ্য বেসিস অফ ইউর স্পাউস হ্যাজ পাসড অ্যাওয়ে অর অ্যাজ এ বেরিভড স্পাউস, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারে। ইমিগ্রেশনের মধ্যে অনেকগুলো প্রভিশন আছে। যদি দেখা যায় যে আপনি ভিকটিম থাকেন, সেক্ষেত্রে কোর্ট, এদেশের লিগাল সিস্টেম, ইমিগ্রেশন সিস্টেম সবগুলো হেল্প করবে। যদি আপনি ভায়োলেন্ট হয়ে যান, দেন ইট ইজ বিকাম ভেরি ডিফিকাল্ট। একটা বিষয়, আমরা মনে করেন ইনডিফিনিট লিভ হয়ে গেছে, যদি আপনার মনে করেন ভায়োলেন্স হওয়ার কারণে, আপনার ক্রিমিনাল কোনো অফেন্স থাকার কারণে আপনার 2 ইয়ার্সের কনভিকশন হয়ে যায়, সেক্ষেত্রে হোম অফিসের দায়িত্ব হলো আপনার ইমিগ্রেশন ইনডিফিনিটটাকে কাটেল করে আপনাকে রিপোর্ট করা। আচ্ছা, কারণ আপনি ভায়োলেন্ট ছিলেন। ভায়োলেন্ট, এই জন্য আপনি যদি ভায়োলেন্ট হলে আলটিমেটলি আপনার দেখবেন যে আপনার যেখানে আপনি ভিকটিম হলে সাপোর্ট পাইতেন, সেখানে ভায়োলেন্ট হওয়ার কারণে আপনার রাইটসগুলো হয়ে যাচ্ছে। ইনডিফিনিট লিভটা থাকার, এটা আমার ক্ষেত্রে হয়েছে। এখানে আমার 4 জন বাচ্চা আছে, আমরা কোর্টে গেছি, প্রচুর গেছি, চেষ্টা করছি, মানে বেইল অ্যাপ্লিকেশন, আপিল, ফার্দার আপিল, লাস্ট পর্যায়ে যাওয়ার পরে কোর্টের পক্ষ থেকে বোঝা গেল যেটা যে এমন পর্যায়ে ভায়োলেন্সটা যে কোনো অবস্থাতে ইগনোর করার কিছুই নেই। সেখানে 4টা বাচ্চা ব্রিটিশ থাকার পরেও আলটিমেটলি তার ইনডিফিনিট লিভটাকে ক্যাটেল করে তাকে পাঠিয়ে দিয়েছে, রিমুভ করে দিয়েছে ইউকে থেকে। আচ্ছা, ভেরি সিরিয়াস বিষয়। এই জন্য আমাদের যারা আছেন লিমিটের ক্ষেত্রে সকলকে কনসিডার করা দরকার। এবং এবং যেটা বললাম প্রথম দিকে, আমি বলছিলাম যে সামাজিকভাবে, পারিবারিকভাবে কোনো ছোটোখাটো যেগুলা ম্যানেজ করা যায়, ম্যানেজ করা দরকার যতটুকু সম্ভব। পরিবারকে আসলে ভালোবাসতে হবে, পরিবারকে রক্ষা করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, বাট তার আগে একটু শুনতে চাই যে একটা অকুপেশন অর্ডার নামে আমরা একটা শব্দ শুনি। সেই অকুপেশন অর্ডারটি আসলে কি? এটা কি আগে থেকেই এটার জন্য? না, এটা হচ্ছে নরমাল 2 ধরনের মানে পোর্টের প্রভিশন আছে। এই যে নরমালাইজেশন অর্ডার এবং অকুপেশন অর্ডার, দুইটাই কিন্তু পাশাপাশি একই একটার আন্ডারে। মনে করেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ একই ঘরে থাকতেছেন, সেক্ষেত্রে
অন্য পার্টি এখানে থাকলে তার পিস এবং তার সিকিউরিটি বা তার এই যে মানে ভিকটিম যে কারণে পারপেট্রেটর করতেছে সেটা আলটিমেটলি এখান থেকে তাকে অ্যাভয়েড করা যাবে না। কোর্ট চাইলে বলতে পারে ঠিক আছে না, এখন থেকে এই প্রপার্টির ক্ষেত্রে এই প্রপার্টির রাইটটা থাকবে, তার রাইটটা আছে। যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ থাকে সেক্ষেত্রে সেকশন 33 1996 এর আন্ডারে সেক্ষেত্রে অকুপেশন অর্ডার সে অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাপ্লিকেশন করলে কোর্ট বলতে পারে ঠিক আছে সার্টেন টাইম এই প্রপার্টিতে শুধুমাত্র ওয়াইফ বা হাজব্যান্ড থাকবে বা তুমি থাকবা, তাকে এখান থেকে বের করে দিতে পারবো না। আচ্ছা, ওকে, এটা দুইটা হতে পারে। একটা হতে পারে যে ঠিক আছে আপনি একটা হতে পারে যেটা কি যে এক্সট্রিম কেসের ক্ষেত্রে যে তুমি এখান থেকে চলে যাও, হাজব্যান্ড থাকবে বাচ্চা কাচ্চা নিয়ে, তোমার কিছু মানে ইনকামের সোর্স আছে, তুমি ম্যানেজ করতে পারো, রেন্ট করতে পারবে, তুমি একটা রেন্টি অবস্থায় থাকো। আচ্ছা, আর দেখা গেলো তার অবস্থাটা নাই, ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই খারাপ, তার ইনকাম নাই, তার যাওয়ার মতো অবস্থা নাই, তাকে বার করে দিলে সে আলটিমেটলি ভিকটিম ডেস্টিটিউট হয়ে যাবে। কিন্তু কোর্ট বলতে পারে ঠিক আছে দুইজন একই করে থাকো, তুমি তাকে বার করে দিতে পারবো না, বাট তুমি এই কাজগুলো করবো না। আচ্ছা, ওকে, সেক্ষেত্রে দুইজন একই করে থাকলো, সেক্ষেত্রে হয়তো দুইটা আপনার যেটা হাউস হোল্ড হলো, যে মনে করেন দুইজন মানে রান্না বান্না করলো, যেমন একটা হাউসে দুইটা হাউস হোল্ড হতে পারে। হাউস হোল্ড মিনিং যে আপনি আপনার হাজব্যান্ড এবং বাচ্চার জন্য আপনি খাওয়া দাওয়া করতেছেন, আপনার একটা হাউস হোল্ড। কিন্তু দেখা গেল দুইটা হাউস হয়ে গেল, যে হাজব্যান্ড এক দিয়ে করতেছে, ওয়াইফ আর দিয়ে করতেছে, দুইজনের খাওয়াটা দুইটা ফ্রিজে রাখা হচ্ছে, সেটা দুইটা হাউস হোল্ড হয়ে গেল। সেক্ষেত্রে আপনি একটা বিষয় ফ্যামিলি লাইফের ক্ষেত্রে, ফ্যামিলি কোর্টের ক্ষেত্রে, যে আপনি একই করে থাকার পরেও আপনি আগে যেটা ছিল যেটা আপনি সেপারেশন দেখাইতে পারতেন, যে আমরা একই করে থাকতেছি বাট স্টিল আমরা সেপারেশন, আমি এক রুমে থাকি, সে এক রুমে থাকে, আমার রুমে তালা মারা থাকা বের হয়ে গেলে, তার রুমে তালা মারা থাকা বের হয়ে গেলে, সেক্ষেত্রে একই করে থাকা অবস্থায় দুইটা হাউস হোল্ড হতে পারে, সেপারেশন হতে। এখন তো সেপারেশন রাখে না, এখন তো এটা যেটা নো ফল্ট হয়ে গেছে, আপনি শুধু মানে বিয়েটা ভেঙে গেছে এটা বললে আপনার ডিভোর্স হয়ে গেল। আচ্ছা, তাহলে কি দেখা যাচ্ছে যে ওই যে প্রোটেকশনের কথা বললেন অকুপেশন অর্ডারে, তাহলে কনভিনিয়েন্ট কোহ্যাবিটেশনটা ওখানে অ্যালাউ আছে ওই যে সার্টেন কন্ডিশনে। যদি দেখা যায় যে দুই পার্টির স্বার্থটা এবং দুই পার্টির ইন্টারেস্টটা, কারণ কোর্টের কনসিডারেশনও থাকে যেটা কি যেটা বললাম যে অল সার্কামস্টেন্সেস, এবং মানে সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ওয়েলবিং, ইনকামের কতটুকু আর কত ইনকামেবিলিটি আছে, বাচ্চাদের ওয়েলফেয়ারের বিষয়গুলো আছে, এবং যে ভিকটিম এবং পারপিট্রেটর দুইজনের ওয়েলবিং। মনে করেন একজনকে দেওয়া হলো, কোর্টকে বলা হলো যে ঠিক আছে সে এখান থেকে থাকতে পারবে না, দেখা গেলো সে হোমলেস হয়ে গেল। যদি দেখা যায় এখন দেখা যায় সিরিয়াস অবস্থা, হোমলেস হলো, কিছু করার নাই, এটা বাধ্য হয়ে করে, সেক্ষেত্রে কোর্টে বলতে পারে, প্রভিশনগুলো আছে যে কোর্ট মানে আপনার যদি লিগালি থাকে দেশে এন্টাইটেল থাকে পাওয়ার জন্য, সেক্ষেত্রে কাউন্সিলের ইমার্জেন্সি হোমলেস সেকশন যেটা আছে, বা যদি মনে করেন ইমিগ্রেন্ট থাকে বা আপনার অ্যাসাইলাম সিকার থাকে, অ্যাসাইলাম সিকারের ক্ষেত্রে যদি দেখা যায় যে এরকম ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকে, স্বাভাবিক কারণে অ্যাসাইলাম যে ভেন্যু যেটা আছে দুজনকে আলটিমেট সাথে সেপারেট করে দেয়, বা বলতে পারে ঠিক আছে তুমি এখানে আসতে পারবে না। আবার ইমিগ্রেশনের দায়িত্ব আছে, পাওয়ার আছে এখানে, যাকে ডোমেস্টিক ভায়োলেন্সের কারণে আলটিমেটলি পারপেট্রেটেড হলো, সেক্ষেত্রে যে বেনিফিট পেয়ে থাকলে সেখানে বেনিফিট স্টপ করতে পারবে। তো অনেকগুলো প্রভিশন এখানে আছে আর কি, যে ক্রস চেক অ্যান্ড ব্যালেন্স আলটিমেটলি লর মধ্যে দেওয়া হয়েছে, সেটা ডিপেন্ড করবে কোন সার্কামস্টেন্সে কিভাবে ইউজ করা হবে। তাহলে এই অকুপেশন অর্ডার কখন চাইতে হয়? আমার একটি মানে কেস ছিল এরকম, যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, তখন মানে তাদের কোনো অকুপেশন অর্ডার জন্য ওরা কোনো অ্যাপ্লিকেশন করেনি, তো এখন ঝগড়ার পরেই না বুঝতে পারে যে আসলে এটা করা উচিত। সেটা আপনার অ্যাডভান্স তক বলার সুযোগ নাই। মনে করেন এটা কখন আসে, ফ্যামিলিগত বা যখন সমস্যা এটা তৈরি হয়, তখনই আলটিমেটলি এক সিচুয়েশনের কারণে তার প্রোটেকশনের স্বার্থে একটা বললাম, যেটা প্রথম যেটা বলছিলাম, যেটা আমরা যে মানে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স প্রোটেকশন নোটিস এবং অর্ডার, এটা হচ্ছে ইমার্জেন্সি। আর যেটা বলছিলাম যেটা কি যে ওই যে নরমাল অর্ডার যেটা কি বা অকুপেশন অর্ডার যেটা কি যে এটা একটা আপনার রেগুলার আপনার একটা কি বলে বুলিং হচ্ছে, হ্যারাস হচ্ছে, কন্ট্রোলিং হচ্ছে, আপনি ফিল করতেছেন, দেখতেছেন, কিন্তু প্রমাণ করতে পারতেছেন না, বাট আপনার কাছে কিছু এভিডেন্স আছে, বাট পুলিশের ভিত্তিতে অ্যাকশন নিবে না, এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স না, এটা সিভিল বিষয়। ক্রিমিনাল পুলিশ তখনই আসে যে ইমিডিয়েটলি একজনকে থ্রেট 999 কল করা হচ্ছে, পুলিশ তখনই এঙ্গেজ হয়, কারণ এটা ক্রিমিনাল বিষয়, প্রোটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশের। সেক্ষেত্রে কোর্ট মানে পুলিশকে পাওয়ার দেওয়া হয়েছে যাতে করে ওই যে আপনার ক্রাইম এবং কি একটা বলছিলাম একটু আগে, ক্রাইম অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2010 এর আন্ডারে তাকে ইমার্জেন্সি পাওয়ার দেওয়া হয়েছে যাতে করে ইমার্জেন্সি প্রোটেকশন দিতে পারে। আর নরমাল এটা হচ্ছে আপনার ফ্যামিলি ল অ্যাক্ট 1996 এর আন্ডারে, সেকশন আপনার 42 এবং 33,
এর মাধ্যমে অ্যাপ্লিকেশনগুলো করতে পারবে, করলে তখন লং প্রসেসের মাধ্যমে সিদ্ধান্ত নিল। তবে সেটা আলটিমেটলি এই ইমিডিয়েট না দিয়ে লং টার্ম করতে পারবে। যদি দেখা সিচুয়েশন ক্রিয়েট হয় তখন তাকে কোর্টে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করে সবগুলো এভিডেন্স সাবমিট করতে হবে, এবং যদিও অ্যাপ্লিকেশনের কোনো ফি নাই, অ্যাপ্লিকেশন করার পরে এটা ইনিশিয়াল একটা হিয়ারিং হবে, এরপরে আস্তে আস্তে প্রোগ্রেস করবে একে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম ডোমেস্টিক ভায়োলেন্স হলে ইউকেতে আসলে কী ধরনের প্রোটেকশন থাকে একজন ভিকটিমের ক্ষেত্রে, আর ভায়োলেন্টের জন্য কী ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে আমরা শুনলাম। আশা করি আপনারা সবাই উপকৃত হয়েছেন। আমরা পরবর্তীতে আরও নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। যাওয়ার আগে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের আজকে স্টুডিওতে এসেছেন, আপনার এক্সপিরিয়েন্স এবং ইনসাইটসগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আশা করি ভবিষ্যতে আপনাকে আবারও দেখতে পাবো। আর দর্শকদের সাথে যদি আপনি 30 সেকেন্ড কিছু বলতে চান, আমরা এখন অনুষ্ঠান শেষ করে দেবো। আপনাকেও ধন্যবাদ, এবং যারা শুনলেন আমাদের কথা, আমরা চেষ্টা করলাম যতটুকু সম্ভব অল্প সময়ে কথা বলার জন্য। অনেক লেংথি সেন্সিটিভ একটা ইস্যু কথা বললাম। আমাদের সমাজে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, আমরা লয়ার হিসাবে আমরা অবজার্ভ করি, আমরা রিপ্রেজেন্ট করি। তবে আমরা চাই আমাদের সমাজের প্রত্যেকে টলারেট হওয়া দরকার, কনসিডারেট হওয়া দরকার, এবং সামাজিকভাবে পারিবারিকভাবে প্রত্যেকে সুখে থাকেন, ভালো থাকেন। এবং আগামী যে নিউ ইয়ার আসতেছে, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ। Thank you for watching Ion Legal Show.